কোনোদিনও ভাবিনি কুলারের ক্ষেত্রে ক্যালমেন টেস্ট করতে হবে। চলেন কুলারের পারফরমেন্সের টেস্ট রেজাল্টটা জেনে নিই। এসআরজিবি 86%, অ্যাডোবি আরজিবি 65.3%। এগুলা কি ডাটা দিছো? যাই হোক, এগুলো ছিল কুলার ডিসপ্লেটার হচ্ছে ক্যালমেন টেস্টের ডাটা, বাট অ্যাকচুয়ালি এই কুলারটা হইতেছে জিগমাটেক কানেক্ট প্রো 360। এই কুলারটার সাথে বিশাল একটা সাইজের ডিসপ্লে দেওয়া আছে অ্যান্ড এটা ডিসপ্লেটা আপনি কাস্টমাইজ করতে পারেন। বেসিক্যালি এটাকে একটা সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারেন। এটি হইতেছে এই কুলারের সবচেয়ে মেইন অ্যাট্রাক্টিং পয়েন্ট আপনি বলতে পারেন। কুলারটার দাম ধরা হয়েছে 20,000 টাকা। এই কুলারটা অফিসিয়ালি বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। পুরো ভিডিওতে এই কুলারের ভালো মন্দ নিয়ে কথা হবে, সাথে আছে আমি শোয়েব রাহান, আপনারা দেখছেন পিসি বিল্লা বাংলাদেশ। এই কুলারটার প্রাইস ধরা হয়েছে 20,000 টাকা, তবে ওয়েবসাইট টু ওয়েবসাইট ভেদে আপনি 19,000 থেকে 19,400 টাকার মধ্যে এই কুলারটা পেয়ে থাকতে পারেন। তবে এই কুলারটার সাথে তারা দিচ্ছে 3 বছরের ওয়ারেন্টি। তবে এখানে একটু কনফিউশন আছে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইটে দেওয়া রয়েছে 1 ইয়ারের ওয়ারেন্টি, অথচ স্টারটেকের ওয়েবসাইটে দেওয়া রয়েছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি। এই ব্যাপারটা আপনারা খেয়াল রেখে পারচেসের সময় জিজ্ঞেস করে নেবেন কয় বছর ওয়ারেন্টি, সেক্ষেত্রে আপনারা আশা করি বেটার অ্যান্ড ক্লিয়ার অ্যান্সার পাবেন। তবে 20,000 টাকা প্রাইস রেঞ্জে বলেন আর এর থেকে কম প্রাইস রেঞ্জে বলেন, কুলার মার্কেটে ওয়ারেন্টি পলিসি এখন খুবই কম্পিটিটিভ। অলমোস্ট সবগুলো ব্র্যান্ডই ট্রাই করে 5 বছরের বা তার আশেপাশে ওয়ারেন্টি পলিসি দেওয়ার, কেননা আর্কটিক মার্কেটে আসার পর থেকে সবগুলো ব্র্যান্ডের টনক নেড়ে উঠেছে এবং তারা সবাই 6 বছর বা 5 বছরের ওয়ারেন্টি অফার করছে। সেখানে জিগমাটেক 20,000 টাকা প্রাইস রেঞ্জে 3 বছরের ওয়ারেন্টি অফার করছে। এইখানে হয়তোবা তারা একটু পিছিয়ে পড়লো মনে হচ্ছে। এই প্রাইস রেঞ্জের আশেপাশে প্রথমে ধরা যায় আসুস টাফ গেমিং LC2 360 ARGB লিকুইড কুলার, যার বাজার মূল্য 18,600 টাকা এবং ওয়ারেন্টি 6 বছর। এরপরে রয়েছে ডিপকুল মিস্টিক 360 ARGB কুলার, যার প্রাইস হচ্ছে 18,800 টাকা, 5 বছরের ওয়ারেন্টি। তারপরে রয়েছে কুলার মাস্টার লিকুইড 360mm অ্যাটমস কুলারটা, যার প্রাইস হচ্ছে 19,000 টাকা এবং ওয়ারেন্টি থাকছে 5 বছরের। এবং লাস্টলি রয়েছে আসুস প্রাইম LC360 ARGB LCD AIO কুলার, যার বাজার মূল্য হচ্ছে 19,500 টাকা, সাথে থাকছে 6 বছরের ওয়ারেন্টি। বেশ কিছুদিন আগেও বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার প্রাইস রেঞ্জের আশেপাশে যেসব কুলারগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো পারফরমেন্স এবং অ্যাস্থেটিক্স দুদিক বিবেচনায় বেশ ব্যালেন্স বলা যাচ্ছিল। তবে যখনই সেগুলো মানুষের ফেভারিট লিস্টে অ্যাড হওয়া শুরু করলো, তখন থেকে এর প্রাইসগুলো একটু একটু করে বাড়তে শুরু করলো। তখনই দেখা গেল মার্কেটে একটু ইমব্যালেন্সমেন্ট শুরু হলো। তারপরও জিগমাটেক এই প্রাইস রেঞ্জে এসে কুলার লঞ্চ করেছিল। আমরা দেখতাম যে জিগমাটেকের কুলারগুলো একটু কম দামের হয়ে থাকে, তবে এটাই মনে হয় তাদের বাংলাদেশের মার্কেটে সবচেয়ে এক্সপেন্সিভ। হয়তো সামনে অন্য কোনো কুলার আসতে পারে, তবে এই কুলারটা কেমন কি পারফর্ম করে বা এই 20,000 টাকা প্রাইস রেঞ্জে ওয়ার্থ ইট কিনা সেটা ভিডিওর পারফরমেন্স সেকশনে বোঝা যাবে। কুলারটি একটি ব্রাউনিশ কালার বক্সে আসে, তেমন এক্সট্রাঅর্ডিনারি কোনো ডিজাইন নেই, জাস্ট জিগমাটেকের একটা ব্র্যান্ডিং করা। বক্সটা খুললে আপনারা প্রথমে একটা ইউজার ম্যানুয়াল পাবেন। ইউজার ম্যানুয়ালটা যথেষ্ট অর্গানাইজড, একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি ইনস্টল করতে হবে। বক্সে যদি আরো তাকাই, উপরের ফোমটা তুললে কুলার সহ একটা অ্যাক্সেসরিজের বক্স পাবেন। অ্যান্ড এরপরে আপনি বক্সটা খুললে দেখতে পারবেন যে কিছু একটা অ্যামেজিং বড় দেখে আপনার কাছে মনে হবে যে জিনিসটা কি, ট্যাবলেট আর একটা মিনি মনিটর। আসলে এটা একটা কুলারের ডিসপ্লে, এর নিচের পার্টটা ম্যাগনেটিক। এটাকে কুলারের যে পাম্প আছে সেখানে ইনস্টল করতে হয়, দেন আপনি এটাকে পিসির সাথে কানেক্ট করে দিলে সেটাকে সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারেন। এরপর যদি আমরা অ্যাক্সেসরিজের বক্সের দিকে তাকাই, তাহলে মাউন্টিং সহ সকল স্ক্রু পেয়ে যাব, সাথে এক্সট্রা কিছু কেবল পাবো। তার মধ্যে হচ্ছে টাইপ সি টু টাইপ এ, আরেকটা হলো টাইপ সি টু ইন্টারনাল USB কানেক্টর। সাথে পাচ্ছি SATA পাওয়ার্ড ARGB কন্ট্রোল সুইচ। এটার কাজ হচ্ছে ডিসপ্লের পাওয়ার দেওয়া এবং ডিসপ্লের পিছনের একটা পোর্শনে ARGB লাইট জ্বালানো। অ্যাক্সেসরিজের বক্সে আরেকটা মেটাল ব্যাজ বা স্টিকার দেওয়া রয়েছে, যেটাকে আপনি পাম্পের উপর ইউজ করতে পারেন যদি আপনি ডিসপ্লেটাকে অ্যাভয়েড করতে চান। অ্যান্ড এই দুইটা জিনিসের উভয় ক্ষেত্রেই কোনোটাই আমার পার্সোনালি ভালো লাগে নাই লাগানোর পরে। তবে পছন্দ অপছন্দ এই জিনিসটা সাবজেক্টিভ ব্যাপার, আপনাদের কারো কাছে একটা বা অন্য আরেকটা ওয়ে ভালো লাগতেই পারে। এই কুলারের সকেট সাপোর্ট হিসেবে রয়েছে ইন্টেল LGA 1851, 1700, 1200, 115X এবং 2011, এবং AMD এর ক্ষেত্রে AM5 এবং AM4 এর সাপোর্ট রয়েছে। অর্থাৎ মোটামুটি যে সকল CPU আপনি ইউজ করতে পারেন সেগুলো সবগুলোর সাপোর্টই এই কুলারের জন্য দেওয়া রয়েছে। এই কুলারটার পাম্পটা দেখলে আপনার মনে হবে অনেকটা চায়ের কাপের মতো,
বাট আপনি এটা দিয়ে চা খাইতে পারবেন না। পাম্প বডির উপরে চায়ের কাপের মতো এই জায়গাটা শুধুমাত্র ডিসপ্লে মডিউলটা বসানোর জন্য অথবা মেটাল ব্যাচটা বসানোর জন্য। এতে কোনো RGBর কোনো ছোঁয়া নেই, জাস্ট পিওর ব্ল্যাক অর পিওর হোয়াইট কালার। এগুলোর জন্য যে পাম্পটা ব্যবহার করেছে তার ম্যাক্স স্পিড হচ্ছে 2500 RPM, তবে তার সাথে +-10% একটা এরর মার্জিন রয়েছে। ইউজুয়ালি পাম্পের বেয়ারিং হিসেবে ইউজ করা হয় সিরামিক বেয়ারিং, বাট এখানে একটু অন্য ধরনের বেয়ারিং ইউজ করা হয়েছে। জিগমাটেক এখানে ব্যবহার করেছে মেটালুর্জিক্যাল বিয়ারিং। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন তারা মোটামুটি এই বিয়ারিং সম্পর্কে জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলতে হয় মেটালুর্জিক্যাল বিয়ারিং এর ক্ষেত্রে এটার যে বেস তৈরি হয় সেটা হচ্ছে পাউডার মেটালজি প্রসেস দিয়ে, অর্থাৎ এখানে ডিরেক্টলি মেটালের পাথ ব্যবহার করা হয় না, এক্ষেত্রে ব্যবহার করা হয় যে মেটাল বা ধাতুর গুঁড়া। এই ধাতুর গুঁড়াকে আপনি একটা ছাঁচের মধ্যে ফেলে হাই প্রেসার দিলে এটা কম্প্রেস হয়ে একটা শেপে চলে আসে, অ্যান্ড দেন আপনি এটাকে মেটালটার যে মেল্টিং পয়েন্ট আছে তার নিচের কম টেম্পারেচারে এনেই আপনি সেটাকে একটা সলিডে পরিণত করতে পারেন। পরবর্তীতে এই বিয়ারিংগুলোকে লুব্রিকেন্ট অয়েলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, যার কারণে এই ফাঁকা ছিদ্রের মধ্যে অয়েল বা লুব্রিকেন্ট জমা থাকে। এই অয়েল জমা হওয়ার প্রবণতার ক্ষেত্রে যদি আমরা একটা নাম্বার ইউজ করি তা হচ্ছে এই বিয়ারিং এর 5 থেকে 25%। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, ট্রেডিশনাল সিরামিক বিয়ারিং বাদ দিয়ে তারা কেন এই ধরনের প্রসেসে গেল? ওয়েল, এখানে কিছু পজিটিভ সাইড রয়েছে, যেমন এই বিয়ারিংগুলো খুবই কস্ট ইফেক্টিভ এবং এই বিয়ারিংগুলো অনেকদিন সাস্টেইন করতে পারে, মানে এদের লাইফ সাইকেল অনেক দিন। তবে এই বিয়ারিংগুলোর জন্য একটা জেনারেল আইডিয়া হচ্ছে এগুলো খুবই নয়েজি, বাট এই বিয়ারিংটা খুবই ছোট হওয়ায় আমরা হয়তোবা এর জন্য কোনো নয়েজ তেমন একটা পাইনি। তবে জিগমাটেক এখানে এই বিয়ারিং ব্যবহার না করে অন্য কোনো বিয়ারিংও ইউজ করতে পারতো, তবে তারা কেন করে নাই সেটা কস্ট কাটিং এর জন্য নাকি তাদের কুলারের লাইফ স্প্যান বাড়ানোর জন্য সেটা তারাই ভালো বলতে পারবে। কুলারের সাথে ডিসপ্লে দেওয়ার ট্রেন্ডটা ছিল অনেক আগে থেকেই, বাট সেই কুলারের ডিসপ্লেগুলোতে আমরা দেখতে পারতাম হয় সিস্টেম ইনফরমেশন বা টেম্পারেচার দেখা যাচ্ছে অথবা কোনো অ্যানিমেশন বা MP4 কোনো কিছু একটা প্লে করা যাচ্ছে। বাট এই ডিসপ্লেটা আপনি চাইলে ওইরকমভাবে কোনো কিছু শো করতে পারবেন না, কারণ ওই ধরনের কোনো সফটওয়্যার দেওয়া নাই। তবে এই ডিসপ্লেটার পারপাসটা একটু অন্যরকম, ধরা যায় যে একটা সেকেন্ডারি মনিটরের মতো। তবে আপনি যদি কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারেন সফটওয়্যারের থ্রুতে, সেক্ষেত্রে হয়তো বা আপনি টেম্পারেচার বা অ্যানিমেশন অনেক কিছু শো করতে পারবেন। এই ডিসপ্লেটা একটা 7 ইঞ্চ LCD প্যানেল, যার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1200x800 পিক্সেলস। অ্যান্ড শুরুর দিকে বাই ডিফল্ট যখন আমি এটা ইউজ করছিলাম তখন দেখলাম এটা খুবই ল্যাগি, বাট পরে নোটিস করলাম রিফ্রেশ রেট আপনি চেঞ্জ করতে পারছেন। প্রথমত বাই ডিফল্ট এটা দেওয়া ছিল 30 হার্জে এবং পরবর্তীতে যখন চেঞ্জ করলাম তখন এটা 60 হার্জে চলে আসলো। অ্যান্ড 60 হার্জে এটা যথেষ্ট স্মুথ অ্যান্ড দেখতেও ভালো লাগে। বাট এই ডিসপ্লেতে একটা জিনিস জিগমাটেক অ্যাড করলে খুবই ভালো হতো, সেটা হইতেছে টাচ। যদি তারা টাচ অ্যাড করতো তাহলে এটাতে দেখা যেত অনেকে ট্যাবের মতো গেম খেলতেছে বা কোনো কিছু করতেছে, অ্যান্ড ওইটা খুবই ইন্টারেস্টিং হতো। বাট মনে হয় সেই ক্ষেত্রে কুলারের দামটা লাখখানেকে যায় পৌঁছাইতো। যাই হোক, পুরো পিসিবি স্টুডিও টিমের মধ্যে কুলার টিম হচ্ছে সবচেয়ে অলস, আনপ্রোডাক্টিভ অ্যান্ড সবচেয়ে কম ভিডিও দেওয়া পাবলিক। অ্যান্ড আজ এরা অনেক বসে স্যালারি নিয়েছিলাম, তো টাইমও পাস হচ্ছিল না, তো ভাবলাম এই যে কুলারের ডিসপ্লেটা আছে সেটার হচ্ছে আমরা ক্যালমেন টেস্ট করবো। অ্যান্ড যেই ভাবা সেই কাজ, অনেক দিন ধরে একটা ফেটিস ছিল কুলারে যতগুলো ডিসপ্লে আছে সবগুলোর মধ্যে আমরা ক্যালমেন টেস্ট করবো, বাট এত সাইজ ছোট ওখানে ক্যালমেন বসে না। আপনি এই রেজাল্টগুলো স্ক্রিনে দেখে নিন ভাই, পড়তে খুবই বোরিং লাগতেছে। তবে একটা জিনিস হয়তো ম্যাটার করে, সেটা হইতেছে রেড গ্রিন ব্লু। সো আমরা ডিসপ্লেটার স্ক্রিন স্টেবিলিটি টেস্ট করেছিলাম, তো ওইটার যে রেজাল্টটা সেটা অ্যাটলিস্ট বলতে পারি। সেটা হচ্ছে রেডের ক্ষেত্রে 97, গ্রিনের ক্ষেত্রে 98 এবং ব্লু এর ক্ষেত্রে হচ্ছে 126। তো সেই ক্ষেত্রে আপনি আইডিয়া করতেই পারছেন যে এই স্ক্রিনটা একটু ব্লুইশ টাইপের টিন্ট আসবে। এই ডিসপ্লেটাকে পিসির সাথে কানেক্ট করার জন্য আপনি পাচ্ছেন 3টা কেবল। একটা হচ্ছে ARGB কেবল, যেটা দিয়ে আপনি এই মডিউলটার পিছনে যে ARGB দেখা যায় সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আরও 2টা কেবল হচ্ছে Type-C to USB-A এবং Type-C to ইন্টারনাল USB। আপনি চাইলে ডিসপ্লেটাকে কেসিংয়ের ভিতরে, বাইরে, কোলে, মাথায়, কেসিংয়ের উপরের টেবিলও যে কোনো জায়গায় রাখতে পারেন। এখন আসি আপনি ডিসপ্লে আউটপুট কীভাবে পাবেন। এটা ডিসপ্লে আউটপুট পেতে হলে জিগমাটেকের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড সেকশন থেকে একটা ড্রাইভার ডাউনলোড করতে হবে। সেটা পিসিতে ইনস্টল করলে অটোমেটিক ডিসপ্লে চলে আসবে। অ্যান্ড আমি মনে করি এটা সবচেয়ে বেস্ট ইউজ হইতেছে যে আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সেকেন্ডারি ছোট একটা ডিসপ্লে হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে যারা হয়তোবা স্ট্রিমার আছেন, যারা হয়তোবা বড় সাইজের কোনো ডিসপ্লে অ্যাফোর্ড করতে পারতেছেন না, তারা হয়তোবা এই ছোট স্ক্রিনের মধ্যে আপনাদের টুকটাক জিনিসপত্র কাস্টমাইজেশন বা দেখার জন্য রাখতেই পারেন। বলতে হবে এই কুলার টিউবটা বেশ লম্বা, 380 মিলিমিটারের মতো। 400 মিলিমিটার দিলে ভালো হতো, বাট 380 মিলিমিটার ইজ ওকে। টিউবগুলো ব্রেডেড ছিল অ্যান্ড আহামরি তেমন কোনো প্রিমিয়াম ফিল দিচ্ছে না। 8-10টা কুলারের মতো এটাও সিমিলারই। টিউবগুলোর ডায়ামিটার কত সেগুলো মেনশন করা ছিল না। আমাদের কুলার ম্যান শাহাদ চাইলে মাপতে পারতো, বাট কেন জানি মাপে না। এটা রেডিয়েটরটা 360 মিলিমিটারের সাইজের। এর ফিন ম্যাটেরিয়াল হিসেবে অ্যাজ ইউজুয়াল অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে অ্যান্ড ফিন ডেন্সিটি হচ্ছে 19 থেকে 20 FPI বা ফিনস পার ইঞ্চ। রেডিয়েটরটা খুবই ক্লিন অ্যান্ড অন্যান্য ব্র্যান্ডের মতো কোনো ব্র্যান্ডিং বা লোগো কিছু নাই, যার কারণে পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। বিল্ড কোয়ালিটি অ্যান্ড পেইন্ট কোয়ালিটি আমাদের লাস্ট 2-3টা কুলারের থেকে অনেক বেটার মনে হয়েছে।
এই কুলারে একটা সিঙ্গেল ফ্রেম ফ্যান ইউজ করা হয়েছে, যার মধ্যে অ্যাকচুয়ালি 3টা 120 মিলিমিটারের ফ্যান ইনক্লুডেড। 25 মিলিমিটার থিকনেসের এই ফ্যানগুলো 2000 আরপিএম এর, যাদের ম্যাক্স এয়ার ফ্লো হচ্ছে 82.8 সিএফএম এবং এয়ার প্রেশার হচ্ছে 2.78 মিলিমিটার H2O। এইসব দিক বিবেচনায় বলা যায় যে এই ফ্যানটা থার্মাল রাইট এবং আপিয়ারের ফ্যান থেকে যথেষ্ট বেটার। তবে এই কুলারের ফ্যানটার একটা প্রবলেম হচ্ছে এই ফ্যানগুলো খুবই নয়েজি আমার কাছে মনে হয়েছে। ফ্যানের নয়েজগুলো শুনলে মনে হচ্ছিল যে একটু শো ধরনের আওয়াজ হচ্ছে, যেটা মনে করিয়ে দেয় যে কোনো কিছুতে বাড়ি খাচ্ছে বা কোনো একটা দিক থেকে রিভার্স এয়ার ফ্লো হচ্ছে বলে মনে হচ্ছিল। এই সন্দেহ থেকে আমরা সিঙ্গেল ফ্রেম ফ্যানটাকে খুলে ফেললাম, অ্যান্ড খুলে ফেলার পরে দেখলাম সমস্যা এইখানেই। সো জিগমাটেক কস্ট কাট করার জন্য হোক আর যে কোনো কারণেই হোক, এই যে ব্যাক সাইডটা আছে এই সাইডে কোনো ফিলিং দেয় নাই বা এই জিনিসটা ওরা কভার করে নাই, যার কারণে হচ্ছে কি যে এই ফ্যানের এয়ার ফ্লোটা যখন রেডিয়েটরে বাড়ি খাচ্ছে তখন এই গ্যাপগুলোতে তারা আবার উল্টা দিকে ব্যাক আসতেছে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে এই কারণে এই ফ্যানে বেশি শোষো নয়েজ হচ্ছে। ইভেনচুয়ালি আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে ফ্যানের দিকে রিভার্স এয়ার ফ্লো আমরা পাচ্ছিলাম। এখন কেন হচ্ছে সেটা জানি না, তবে এই রিজনটার কারণে হচ্ছে আমরা বেশি নয়েজ পাচ্ছিলাম মনে হলো। পরবর্তীতে এটা খুলে আমরা ফ্যানের ফুল স্পিডে ফ্যান চালু করে দেখলাম, তখন আর তেমন একটা নয়েজ পাইনি আমরা। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা তারা যদি ফিল করে দিত, বা ইউজুয়ালি সিঙ্গেল ফ্রেম ফ্যানের কিন্তু এই পাশটা ব্লকই থাকে, এই জায়গাগুলো অ্যাটলিস্ট কভার করা থাকে, তো ওই কভার করা যদি থাকতো তাহলে এই ধরনের প্রবলেমটা হইতো না। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আরেকটা জিনিস, এইটার কারণে কিছুটা হলো পারফরমেন্সের একটু ডাউনগ্রেড হওয়ার কথা, কেননা এই ফ্যানটা যেরকম স্পেক্স পারফরমেন্সের ক্ষেত্রে তারা ক্লেম করেছে সেই তুলনায় কুলিং পারফরমেন্সটা একটু বেটার হইতে পারতো, যেটা আমরা পারফরমেন্স সেকশনে দেখিনি। সো মনে হচ্ছে এই জিনিসটা যদি তারা কভার করতো তাহলে বেটার হইতো। বাট টোটাল এই ফ্যানগুলোর কোয়ালিটি এবং যে ওভারঅল মেইনটেনেন্স সব কিছু নিয়ে আমি খুবই আনস্যাটিসফাইড। প্রথমে মাদারবোর্ডের পিছনে ব্যাকপ্লেটটা লাগাতে হবে, তারপরে স্ট্যান্ড অফগুলো লাগিয়ে নিতে হবে, তারপরে উপর থেকে পাম্পটিকে বসিয়ে 4টি থাম্ব স্ক্রু লাগিয়ে নিলে কুলার ইনস্টলেশন ডান। আপনি চাইলে এই কুলারের ডিসপ্লেটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করতে পারেন, সেটা ভার্টিক্যাল কিংবা হরাইজন্টাল, আপনার ইচ্ছা মতো আপনি করে দেখতে পারেন। টেস্টিংয়ের সময় আমরা ফ্যানগুলোকে ফুল স্পিডে রান করে দিয়েছিলাম। এক্ষেত্রে আমরা সিনেবেঞ্চ এবং HW ইনফো ইউজ করে থাকি। সিঙ্গেল করে পারফরমেন্স রেজাল্ট দেখলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কুলারটি লোয়েস্ট পজিশনে রয়েছে। এর অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 54.50 এবং ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 67.75। মাল্টি কোরের দিক থেকে এটা সেকেন্ড বেস্ট পারফরমেন্স লিস্টে রয়েছে। এর অ্যাভারেজ টেম্পারেচার ছিল 79 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 83.75 ডিগ্রি সেলসিয়াস। পারফরমেন্স দেখে বলাই যায় যে এই কুলারটা মোটামুটি ভালোই পারফর্ম করছে, তবে 20,000 টাকা প্রাইস অনুযায়ী এই পারফরমেন্সটা আরেকটু বেটার হইতে পারতো, অ্যাটলিস্ট ডিপ কুলে বিট করে শুরুর দিকে চলে আসতে পারতো। তবে এই 20,000 টাকা প্রাইস দিয়ে আপনাদেরকে অনেক কিছু যেমন দেওয়া হয়েছে, আবার অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে। যেমনটা আপনাদেরকে বললাম, বিল্ড কোয়ালিটিতে অনেক কম্প্রোমাইজ রয়েছে, শুধুমাত্র এই ডিসপ্লেটার জন্য 20,000 টাকাটা নেওয়াটা আসলে আমার কাছে যৌক্তিক মনে হয় না। অ্যান্ড পারফরমেন্স তো দেখলেনি। প্রোজ হিসেবে প্রথমে বলতে গেলে বলা যায় মাল্টি কোরের পারফরমেন্স রেজাল্টটা খুব ভালো এসেছে, এবং সেকেন্ডলি বলতে গেলে বলা যায় যে এতে একটা সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। প্রথমে বলতে গেলেই বলতে হয় যে এই কুলারে প্রচুর পরিমাণে ওয়্যার রয়েছে। ডিসপ্লেওয়ালা কুলারের ক্ষেত্রে ওয়্যার থাকাটা বেশ স্বাভাবিক, তবে এই জিনিসটা পার্সোনালি আমার পছন্দ না। তবে আপনাদের ডিসপ্লে পছন্দ হলে এই জিনিসটাতে আপনাদের একটু কম্প্রোমাইজ করতেই হবে। সেকেন্ডলি ডিসপ্লে সাইজটা খুবই বড়, যার কারণে মাঝে মধ্যে একটু উইয়ার্ড দেখা যায়, তবে এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। এরপরে বলা যায় ফ্যান কোয়ালিটিটা খুবই আনস্যাটিসফ্যাক্টরি এবং এটা খুবই নয়েজি ছিল। অ্যান্ড লাস্টে বলা যায় এটা খুবই এক্সপেন্সিভ, যদিও মাল্টি কোরের পারফরমেন্সটা ভালো ছিল, বাট সিঙ্গেল কোরের পারফরমেন্সটা আরেকটু বেটার হলে এই এক্সপেন্সিভ নামক ট্যাগটা একটু হলেও সরে যেত। কুলারের রিভিউ আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। জানি না নেক্সট কুলার রিভিউ নিয়ে কবে আসবো। আমার মতো অলস মানুষ হইলে আসলে কুলার রিভিউ আসবে না। যাই হোক, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।